সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বেলা 11:30টায় বারিধারার ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর 1টা পর্যন্ত। এবারে জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রেখেছে। জানাবো টাঙ্গাইল পৌরসভা সহ শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার পর থেকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেছেন, বাংলাদেশ ও আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনো দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই। জানিয়ে দেব, পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 1971 সালের মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই 400 টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস 17 এপ্রিল পালন করে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি সমান আনুগত্য পোষণ করতে হয়, এমন একটি ধারণা প্রচলিত। প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ইহুদি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডেও সেই চরিত্রই ফুটে উঠেছে প্রবলভাবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বেলা 11:30টায় বারিধারার ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর 1টা পর্যন্ত। বিএনপির সূত্রে তথ্য জানা গেছে, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশগ্রহণ করেন। সরকার গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রেখেছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার দেশে গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রেখেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরার কয়েকটি থানার বিএনপির সদ্য কারামুক্ত নেতাকর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, আজকে দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়। সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা বন্দী করে রেখে এদেশের গণতন্ত্রকামী মানুষ, বিএনপি সহ সব জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন। উত্তরা দিয়াবাড়ি ফ্যান্টাসি আইল্যান্ডে হাজী মোহাম্মদ মোস্তফা জামানের উদ্যোগে ও ঢাকা মহানগরের 7টি থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে অনুষ্ঠান হয়। গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘটনায় উত্তরায় 7টি থানায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা যারা কারাগার থেকে মুক্ত হয়েছেন, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রিজভী বলেন, ইসরায়েলে যখন হামাসের উপর আক্রমণ করছে, নির্বিচারে বোমার আঘাতে শিশুরা আর্তনাদ করছে, এই সরকার প্রধান খুব তখন তাদের পক্ষে কথা বলেন, খুব মায়াকান্নায় কাঁদলেন। এবার ইসরায়েলের বিমান এখানে নেমেছে কেন? এর রহস্য কি? আমরা অনেক কথাই শুনি, বিরোধী দলের কথাবার্তা মোবাইল থেকে টেপ রেকর্ড করার জন্য নাকি যন্ত্র কেনা হয়েছে ইসরায়েল থেকে, আর মায়াকান্না দেখাচ্ছেন। এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা। টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহর জুড়ে আতঙ্ক। টাঙ্গাইল পৌরসভা শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার পর থেকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুধবার রাত 10:45টার দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে পৌর উদ্যান, সয়ানি পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাস স্ট্যান্ড ও থানাপাড়া এলাকায় বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। ঘটনার পর পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্ট টহল দেয়। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এদিকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের জেলা আওয়ামী লীগের 2 গ্রুপের পক্ষ থেকে পৃথকভাবে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মানিককে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সমাবেশে ডাক দেয়। অপরদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগের নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশে ডাক দেয়। এই 2 গ্রুপের সমাবেশই ঢাকা টাঙ্গাইল পৌর উদ্যানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও 1 পুলিশ পরিদর্শক হারেস চৌধুরী বলেন,
বৃহস্পতিবার পৌর উদ্যানে কাউকেই সমাবেশ করার জন্য শহরের বাসিন্দারা জানান, রাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোটরসাইকেল যোগে দুষ্কৃতিকারীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দু গ্রুপের সমাবেশের কারণে ঘটনা ঘটতে পারে। টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেল সদৃশ দুটি বিস্ফোরক পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে। শহরের পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ আমেরিকা ছাড়া কোনো দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই জাসদ। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেছেন, বাংলাদেশ ও আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনো দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই। তারা বলেন, অস্থায়ী বাংলাদেশের সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অনন্য ঘটনা। স্বাধীনতার এই মহান ঘোষণাপত্রের ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল। তারা বলেন, ৭১-এর ১০ই এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন এবং ১৭ই এপ্রিল মুজিবনগরে সেই সরকারের শপথ গ্রহণ মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মহান ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, জাতীয় নেতা অধ্যাপক সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এইচ.এম. কামরুজ্জামান ও মনসুর আলী সহ নির্বাচিত গণপরিষদ সদস্যদের নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ১৯৭১ সালে ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্রের ন্যায্যতা আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তারা আরও বলেন, অস্থায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে দেশ মুক্ত করার লক্ষ্যে সংগঠিত মহান মুক্তিযুদ্ধকে রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত করে বিজয়ী করতে উচ্চ রাজনৈতিক প্রজ্ঞা ও রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র ও সেই ঘোষণাপত্রের ভিত্তিতে প্রণীত স্বাধীন বাংলাদেশ সংবিধানের আলোকে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না। স্থানীয় সময় বুধবার ১৭ এপ্রিল রাতে গ্রিসের রাজধানী এথেন্সে নবম আওয়ার ওশান কনফারেন্সে যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি হোটেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেই ৭ই মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণিত। মুজিবনগর দিবস স্মরণে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা অর্থাৎ বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগের মধ্যরাতে দেশি বিদেশি সাংবাদিকরা কলকাতা প্রেস ক্লাবের সামনে সমবেত হতে বলা হয়। গোপনীয়তার মধ্যে পরদিন সকালে মুজিবনগরে পৌঁছানো হয়, যেখান থেকে তারা সংবাদ পরিবেশন করেন। প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আহ্বান জানান হাসান মাহমুদ। তিনি বলেন, গ্রিক পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বৈঠকে জানিয়েছেন, গ্রিস আরও ৬টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি সমান আনুগত্য পোষণ করতে হয়, এমন একটি ধারণা প্রচলিত। প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ইহুদি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডেও এই চরিত্র ফুটে ওঠে প্রবলভাবে। ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, তখন শিয়া মুসলিম অধ্যুষিত প্রবল ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানে ইহুদি সম্প্রদায় তেল আবিবের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপকেই সমর্থন করেছে। এক সাক্ষাৎকারে দেশটির সংসদের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হুমায়ুন সামিয়া নাজাব আবাদি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে অনেক ইহুদি ফিলিস্তিনে বর্বর ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে, যদিও বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো ইহুদি সম্প্রদায়কে শতভাগ সমর্থন করে। তিনি আরও বলেন, তবে ইরানের ইহুদিরা নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানকে শতভাগ সমর্থন করি এবং আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা মেনে চলি। ইহুদি এই নেতা জানান, নিজেকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে। বিশ্বের যে কোনো দেশে ইরানি দূতাবাসে হামলা করা মানেই ইরানের মাটিতে হামলা করা। ইরানের এই হামলার জবাব দেওয়ার বৈধতা রয়েছে। যদি ইরান এই হামলার জবাব না দেয়, তবে এটা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলবে। সাক্ষাৎকারে নাজাফ আবাদি জানান, কয়েক মাস ধরেই তেহরানের স্বার্থে আঘাত করে যাচ্ছে তেল আবিব, এমনকি তারা ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যা করে যাচ্ছে। তিনি জানান, ইসরায়েল যদি বুদ্ধিমান হয় তবে ইরানের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবে না।
যদি তারা সংঘাতকে আরও উস্কে দিতে চায় তবে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। ইরানি এই নেতা জানান, গেল বছরের 7ই অক্টোবরের আগে ইসরায়েল গাজা আক্রমণ করতে চেয়েছিল। ওই দিন হামাসের আক্রমণের ঘটনাকে উপত্যকাটিতে হামলা চালানোর জন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে। হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় বেশ নৃশংস হলেও বিশ্ব নেতারা ইসরায়েলের নিন্দা করতে ব্যর্থ হয়েছে বলে জানান নাজাফ আবাদি।